হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শনিবার, সকাল এখন 8টা। ওই বাড়িতে চা মুড়ি কমপ্লিট হয়েছে, আর এই যে এই বাড়িতে এসে ঝাঁটপাটও দিয়ে নিয়েছি। এরপর যে নোংরাগুলো জায়গায় জায়গায় জড়ো করেছি ওগুলোই কুড়িয়ে নিচ্ছি। উঠানটা যেহেতু ভিজে রয়েছে, এপাশের নোংরা ওপাশে নিয়ে যায়নি, ওপাশের নোংরা এপাশে নিয়ে আসেনি। যেখানে যেখানে বেশি বেশি নোংরা ছিল সেখানে যেখানে জড়ো করে দিয়েছি। আর এই যে এখন বাটি হাতে নিয়ে জায়গায় জায়গায় নোংরাগুলো কুড়িয়ে নিচ্ছি। কয়েকটা দিন এমন গরম পড়েছিল, ভাবলাম বুঝি গ্রীষ্মকাল চলে এলো, এরপর কি করে কি থাকবো কি জানি। তবে আবার দেখছি ঘুরে ফিরে শীতটাই এলো। সত্যি বলতে কি যে ভালো লাগছে। তবে এই সারাটা দিন টিপটাপ বৃষ্টিটাও আমার খুব বেশি পছন্দের নয়, জানেন তো। এই বৃষ্টির মাঝে কাজকর্ম করা ভীষণ মুশকিল হয়ে পড়ে। আবার মেঘটা যদি সারা দিন এরকম ভার করে থাকে, অজান্তেই তখন আমার মনটাও ভার হয়ে যায়। যাই হোক, এত নোংরা জড়ো হয়েছে ওই ছোট্ট বাটিটাতে কুলাচ্ছিল না। তো এই যে দেখুন বালতিটা নিয়ে এলাম। এরপর বাটিতে যে কটা নোংরা জড়ো করেছিলাম সেগুলো বালতিটার মধ্যে কুড়িয়ে দিলাম। এখানে আখের খোসাগুলো রয়েছে। আগের দিনই দোকান ফিরে বসে বসে কাকাবাবুরা আখ খেয়েছে, তো সেই খোসাগুলোই বালতির মতো কুড়িয়ে নিচ্ছি। আজ বেশ অনেক কটাই নোংরা বেরিয়েছে বলুন। এদিকে ঝাঁটাটাও দেখছি কাদা কাদা হয়ে গেছে, ভিজে উঠান ঝাড় দিয়েছি তো, আর সে কারণেই এরকম অবস্থা। ভালো করে ঝাঁটাটা ধুয়ে নেব। তার আগে এই যে নোংরাগুলো এপাশে রেখে দিই, কাকিমা ঠিক সময় মতো ফেলে দিয়ে আসবেন। বাটিটা ওর জায়গা মতো রেখে দিই, কালকে আবার কাকিমা নাতা দেবেন। জায়গায় জায়গায় জিনিসপত্রগুলো রাখাই ভালো, তাহলে কারো খুঁজতে অসুবিধা হবে না। এই যে ঝাঁটাটা এখন ভালো মতো ধুয়ে নেব। কেমন কাদা কাদা হয়েছে দেখুন, ভিজে উঠান ঝাড় দিলেই এরকমটাই হয়ে যায়। আর হ্যাঁ বন্ধুরা, আগের দিন বিকালবেলাতে না আমি আলতা পরেছি, দেখুন পাগুলো কি সুন্দর লাগছে। সত্যি আলতা পরার পর পাগুলো এত ভালো লাগে কি বলবো। ঝাঁটা ধুয়ে ঘরে রেখে এলাম, মা দেখছি ওদিকে সবজি কাটছে। কয়েকদিন আগে দোকানে 10 টাকা ধার করেছিলাম, চলুন 10 টাকাটা দিয়ে আসি। ঠাকুমা দোকানটা বন্ধ করে দিয়েছে, তো চলুন ঘরকে একবার গিয়ে দেখে আসি। ঠাকুমা দাদুই দোকানে থাকেন, যখনই দরকার পড়ে বন্ধ করে দিয়ে ঘরের দিকে যাই। তো উনি চা খেতে গেছিলো, আমি আবার বললাম বলে দোকানটা খুললো। বললাম 1 প্যাকেট বাদাম পকোড়া 5 টাকার চানাচুর দিতে। ঘরের ভেতর দিক থেকেই একটা দরজা আছে, ওদিক থেকেই এই চানাচুরটা দিল। আর বাদাম পকোড়া অন্ধকারে খুঁজে পাইনি। যাই হোক, চানাচুর নিলাম আর 10টা টাকা শোধ মিটিয়ে চলে এলাম বাড়িতে। বাড়ি এসে যেটুকু বাকি ছিল সবজি কাটা, সেগুলো কেটে দিয়েছি। আজও খুব বেশি রান্নাবান্না হবে না, ওই 1 পদের মোটা তরকারি আর 2টো ভাজাভুজি হবে। তো ভাজাভুজিগুলো মা কেটে দিয়েছে, ভাজাভুজি বলতে নিম বেগুন হবে। আর এদিকে আমি লাউ আর আলু কেটেছি, ওটা মুসুরি দিয়ে করা হবে। এদিকে বেগুন আর ডাঁটা কাটা হয়েছে, যেগুলো আর কি নিম পাতা দিয়ে ভাজা হবে। আর পেঁয়াজ আদা রসুন, চলুন এগুলো সব কাটা ধোয়া হয়ে গেছে। আমি আঁচলে করে নিয়েছি টমেটো, পেঁয়াজ আর চানাচুর। আজ আর মুড়ি খাবার সেরকম কিছু বানাইনি, এই টমেটো পেঁয়াজ চানাচুর এইসব দিয়েই খাওয়া দাওয়াটা করে নেব। মেঘলা ওয়েদার তো, সময়টা ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে এই বুঝি সকাল হয়েছে। তবে এখন প্রায় 9:30 মতো বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, বাসনপত্র ধুয়ে নিয়ে এখন যাচ্ছি ওইধারের বাড়ি। একটু বৃষ্টিতে রাস্তার কেমন অবস্থা দেখুন। যদিও ঢালাই রাস্তা, তবে আশেপাশে তো মাটির বাড়ি মাটির উঠান রয়েইছে। আর বৃষ্টি পড়লে ওই মাটির উঠান থেকে কাদা বালি সমস্তটাই গলে গলে এই রাস্তায় এসে পড়ে, আর সে কারণে রাস্তাটাও কেমন কাদা কাদা হয়ে যায়। আমাদের খাওয়া দাওয়া হতে হতেই কাকিমা ভাত বসিয়ে দিয়েছিল। আমি খাওয়ার পর বাসনপত্র ধুয়ে নিয়ে এই যে স্নানটা সেরে নিয়েছি। কি ভীষণ হাওয়া দিচ্ছে, আবারও সেই ঠান্ডা ঠান্ডা লাগছে জানেন। আজ বহুদিন পর মনে হচ্ছে রান্নাবান্না করে একটু শান্তি পাবো, মানে উনান সালে বসে আজ যেন স্বর্গসুখ পাবো। মেঘের অবস্থা বাইরে খুব একটা ভালো নেই, তবে কি জানেন তো, এত ভিজে সবসময় জামাগুলো ভেতরে কোথায় বা মিলবো, সে কারণে এখানেই মিললাম। একটু জলটা শুকিয়ে যাক, তাহলেই ভেতরে কুড়িয়ে নেব। চলে এসেছি মাটির বাড়ি। যখন এলাম তখন সবেমাত্র কাকিমা ভাত নামিয়েছে, তারপর আবার আঁচ দিল, আঁচটাও চলে এসছে। ভাত নামানোর পরে কাকিমা না ওই বেগুন আর ডাঁটাটা সেদ্ধ করে নিয়েছিল, তো ওই সেদ্ধটা আলাদা করে নামানো আছে। এই যে এখন আঁচ আসার পরে আমি রান্নাটা বসাচ্ছি। একটু মতো তেল দিয়েছি, এই লাউ আলুটা হালকা ভেজে সেদ্ধ করব। আজ বানাবো লাউ মুসুরি। বহুদিন হয়ে গেল এই লাউ মুসুরি বানানো হয় না। একদিন ওই যে বরের জোড়াজুড়িতে ডাল সেদ্ধটা দিয়ে লাউ মুসুরি বানিয়েছিলাম। যাই হোক, অনেকদিন রান্নাটা বানানো হয়নি বলে রেসিপিটা ভুলেই গেছিলাম। মাকে ফোন করে একবার জিজ্ঞাসা করে নিয়েছি, আর এই যে এখন বসিয়ে দিয়েছি। লাউ আলু হালকা তেল মাখিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম মুসুর ডালটা। মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ধরে, বেশ দেখুন ফুলে ফেপে কতটা হয়েছে। আর তারপর ওই মুসুর ডালটা 2-3 বার ধুয়ে দিয়ে দিলাম। আর সাথে করে মশলা দিয়েছি, অল্প হলুদ গুঁড়ো, অল্প লবণ, অল্প জিরে গুঁড়ো। এই 3টে মশলা দিলেই হয়ে যাবে। আর তারপর ভালো মতো মাখিয়ে নিয়ে জলও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা।
যেহেতু মুসুর ডালটা আছে কড়াইয়ে লেগে লেগে যেতে পারে, আর সে কারণেই জলটা দেওয়া। সব কিছু ভালো মতো মিক্স করে নেওয়ার পর এই যে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এটা এখন ভালো করে সেদ্ধ করতে দেব। মুসুর ডাল, লাউ, আলু যত ভালো সেদ্ধ হবে তরকারিটার স্বাদও ঠিক ততটাই হবে। দাঁড়ান, বেশ অনেকক্ষণ ধরে সেদ্ধ হচ্ছে, কেমন চিড়চিড় শব্দ হচ্ছে, নিচের দিকটা আবার লেগে যাচ্ছে নাকি একবার দেখি তো। এই যে ঢাকাটার কি অবস্থা হয়েছে দেখুন, মুসুর ডালের ফেনাটা ওটাতে লেগে গেছে। হ্যাঁ, নিচেতে হালকা হালকা লাগতে শুরু করেছে। শুধু লাউ আলু সেদ্ধ হলে এমনটা হতো না, তবে যেহেতু মুসুর ডালটা দেওয়া আছে সে কারণেই নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা আর একটু মতো সেদ্ধ হবে বোধহয়। ঢাকা চাপাটা আরেকবার দিয়ে দিই, ভালো মতো সেদ্ধ হলেই রান্নার স্বাদটা ভালো আসে। এই যে এই সময় দেখুন মুসুর ডাল, আলু, লাউ সমস্তটাই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর সেদ্ধটা আলাদা একটা বাটিতে তুলে রাখবো, মশলা কষাবো, তারপর আবার সেদ্ধটা দেব। এই লাউ, মুসুর, আলু সেদ্ধটা যদি মুড়ির সাথে খাওয়া হয় না ভীষণ ভালো লাগে। এমনিতেই আমার লাউ সেদ্ধটা একটু বেশি ভালো লাগে মুড়ির সাথে, তার সাথে যদি এরকম মুসুর ডাল, আলু সেদ্ধ করা হয় তখন ওটার স্বাদ আরোই ভালো লাগে। সেদ্ধটা নামিয়ে নিয়েছি, কড়াইয়ে কি পরিমাণ লেগেছে দেখুন। এটা জল দিয়ে ভালো মতো 2 বার ধরে পরিষ্কার করে নিয়েছি, তারপর আবার বসিয়ে দিলাম। এরপর মশলা কষাবো, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। এই তেলটা হালকা গরম হবে, তখন এই যে 5 ফোড়ন, সাথে করে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা আর অল্পখানি চিনি, যে ফোড়নগুলো আমি রেগুলার দিয়ে থাকি। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বেশ খানিকটাই দিয়েছি যেহেতু এতটা তরকারি। আর তারপর পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়ে ছিঁচে রাখা রসুনটা দিয়ে দিলাম। এরপর রসুন, পেঁয়াজ আরও একটু ভালো মতো ভাজবো। এই দুটো একটু ভালো করে ভাজবো, যখন একটা মিষ্টি গন্ধ বের হবে তখন এই যে টমেটো আর আদা জিরে বাটা দিয়ে দিলাম। জিরে যেহেতু দেওয়া আছে ওই মুসুর ডাল সেদ্ধতে, সে কারণে মশলাতে একটু কম জিরে ব্যবহার করাই ভালো। অল্প জিরে আদার সাথে বাটা হয়েছে, ওটাই দিয়ে ভালো মতো একটু ভেজে নিয়েছি। তারপরে এই যে মশলাগুলা জলটা দিয়ে দিলাম, অল্পখানি হলুদ, অল্প লবণ আর লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়ে ভালো মতো এই যে মশলাটা কষিয়ে নিয়েছি। কি সুন্দর কালারটা এসেছে দেখুন। এই সময় মশলার থেকে তেলও ছেড়ে গেছে। এই মশলার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। এই যে সেদ্ধ করে রাখা লাউ, মুসুর ডাল, আলুটাও দিয়ে দিচ্ছি। কিছুটা কড়াইয়ে দিয়েছি আর কিছুটা বাটিটাতে রেখেছি। এটা একটু ভালো মতো ম্যাশ করে নেব। কিছুটা পরিমাণ ম্যাশ করে নিলে এতটা তরকারির ঘনত্বটা আরও বাড়ে। এই যে ম্যাশ করে রাখা তরকারিটা দিয়ে দিলাম। মুসুর ডালটা দেওয়া আছে তো, আর সে কারণে কড়াইয়ে লেগে যাচ্ছে। দাঁড়ান, একটু ভালো মতো মিক্স করে নিই, তারপর বেশ খানিকটা জল দিয়ে দেবো। একেবারে দিয়ে দেবো জলটা, কারণ একটু ভালো করে ফুটে গেলেই তরকারিটা নামিয়ে নেব। অবশ্যই নুন চেখে নামাতে হবে। এক কড়াই ভর্তি ভর্তি তরকারি, এই খুন্তি নাড়তে নাড়তেই কড়াইটা যেন এক পাশ দিকে হেলে গেছে। একটু সোজা করে দিই, নয়তো আবার উতলে গেলে পড়ে যেতে পারে। তো এই যে দেখুন ভালো মতো সোজা করে দিয়েছি। দাঁড়ান, ঝোলটা ফোটার আগে দেখি তো নুন ঝালটা সব ঠিকঠাক আছে কিনা। লবণটা একটু কম লাগছে, এতটা তরকারি তো সে কারণে আরও একটু মতো লবণ দিলাম। এরপর এটা মশলার সাথে একটু ভালো মতো ফুটে যাক। সেদ্ধ তো সব কিছু হয়েই আছে, একটু ভালো মতো ফুটে গেলেই নামিয়ে নেব। 2টো বাটিতে করে আজও নামাবো, নয়তো দুপুরে বেশি কম খাওয়া হয়ে যায়, তারপর রাত্রেবেলা সবার পাতে এইটুকুনি করে পড়ে, আর সে কারণে 2টো বাটিতে করে নামাবো। অবশ্য এতটা তরকারি তো একটা বাটিতে নামালেও না এমনি দিতেও অসুবিধা হবে, আর 2 জায়গায় নামালে দিতেও সেরকম অসুবিধা হবে না। এই যে বড় বাটিটাতে একটু বেশি করে নামাবো, এটা দুপুরের জন্য, আর ছোট বাটিটাতে একটু কম করে, ওটা রাত্রের জন্য। এই যে এইটুকুনি থাক এই বাটিটাতে, আর বাকিটা এই ছোট বাটিটাতে নামিয়ে নেব। এই 2 দিন বেশ মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, আর উনানের আঁচটাও দেখছি বেশ অনেকক্ষণ করে রয়েছে। ওয়েদারের সাথেও কি আঁচের কোনো কানেকশন আছে নাকি কি জানি। তবে সত্যিই কয়েকদিন আগে তো ভীষণ গরম করছিল, সেই কদিন কিন্তু একটা তরকারি নামাচ্ছিলাম আর উনানের আঁচ চলে যাচ্ছিল। তবে আজকেও দেখুন 3টে পদের রান্না করেছি, তারপরেও কিন্তু উনানের আঁচ যায়নি। এই যে লাউটা সেদ্ধ করে আবার ভালো মতো কষিয়ে নামিয়েছি, ওটা ঘরেতে রেখে এলাম। এরপর দেখুন কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এরপর নিম পাতা বেগুনটা করে নেব। বেগুন আর ডাঁটাটা তো সেদ্ধ করাই আছে, দিয়ে দিলাম কড়াইয়ে একটু মতো তেল, নিম পাতা দিয়ে অল্প লবণ দিয়ে নিম পাতাটা ভালো মতো ভেজেছি, আর তারপর সেদ্ধ করে রাখা বেগুন ডাঁটাটা দিয়ে দিলাম। এরপর এটা ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিমটার সাথে মাখিয়ে নামিয়ে নেব। এই নিম পাতা বেগুন বানাতে বানাতে আমার এক বন্ধুর একটা কমেন্ট মনে পড়লো। বন্ধুটি বাংলাদেশে থাকেন, উনি কমেন্ট করেছে নিম পাতা আবার কেউ খায় নাকি, আমাদের বাংলাদেশবাসী কখনোই এই নিম পাতা খাবে না। আচ্ছা, আমার বাংলাদেশ থেকে আরও অনেক বন্ধুরাই আছে, সত্যিই কি আপনারা নিম পাতা খান না?
যাই হোক, নিম বেগুনটা কড়াই থেকে নামিয়ে ঘরেতে রেখে এলাম। তারপর কড়াইটা ভালো মতো ধুয়ে আবার এই যে উনানে বসিয়ে দিয়েছি। আঁচটা এই সময় একদম কমে গেছে, দাবা দিয়ে দিয়েছি অবশ্য, যাতে করে বেশি কড়াইটা না পুড়ে যায়। এদিকে দেখুন কাকিমা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছে, নুন হলুদ ভালো মতো মাখিয়ে নিয়েছি। আমি দুটো পাত্রে অল্প অল্প করে ভাগ করে নিয়েছি, দুটো দুটো করে ডিম দিয়ে দিলাম। আর তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে ডিমগুলোকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এই উনানের আঁচেই ডিম দুটো ভাজা হবে। এখন ঘড়ির কাঁটায় সময় ওই 12টা মতো হবে। এখনই সবাই খাবার দাবার খাবে না, তবে কি জানেন তো, উনানে আঁচটা রয়েছে, শুধু শুধু আঁচটা নষ্ট হবে। আর তারপর গরম গরম আবার ডিম ভাজা গ্যাসে করতে গেলে ওই গ্যাস ট্যাস ধুতে মুছতে হবে, এই বাড়ি ওই বাড়ি জল নিয়ে আসা নিয়ে যাওয়া। সে কারণেই উনানের আঁচে ভেজে নিচ্ছি। যে যখন খাবে। আমাদের বাড়িতে তো সকলেই একসাথে খায় না, মেজো কাকু ছোটো কাকু একটু আগে খায়, আর বাড়ির বাকি সদস্যরা একটু দেরিতে করে খায়, মানে ওই 1:30টার সময় করে খায়। সে কারণে কতবারই বা ডিম ভাজা করতে আসবো, আর সেই জন্যই একেবারে ভেজে নিচ্ছি। এই যে ডিমটা ফেটিয়ে ভালো মতো তেল গরম করে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম। ওই যে ছোট্ট মতো আমার ঢাকাটা ছিল, ছোট কড়াইটার মাপে ওটা আছে আর কি, ওটাতেই একটু ঢাকা দিয়েছিলাম। ডিমটার মাপে মাপে হয়েছিল, তো ঢাকা দিয়ে দিলে না ভাপে বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায় ডিমটা, আর নয়তো পুড়ে যাবে তো উনানের আঁচে ভাজতে গেলে। তো দেখুন বেশ ভালো মতো ওই ডিমটা কিন্তু ভাজা হয়েছে। এই সময় 4টে ভাগ করে নিলাম। বাড়িতে তো আমাদের 8 জন সদস্য, তবে ঠাকুমা তো ডিম খাবে না, 7 জনের জন্য তবে 8টাই ভাগ হয়েছে। ওই একটা যেটা এক্সট্রা থাকবে সেটা মিষ্টিও আমি একটু একটু করে খেয়ে নেব। যাই হোক, প্রথমে 2টো ডিম 4 ভাগ করে ভেজে তুলে রাখলাম, তারপর আবারও 2টো ডিম এই যে ভালো মতো ভেজে 4টে ভাগ করে তুলে রেখে দিলাম। চলুন এটা এরপর হেসেল সালের বাকি রান্নাগুলোকে না ঠেকিয়ে একপাশে ঢাকা দিয়ে রেখে দেব। রান্নাবান্না শেষ। এই যে কড়াই ধোয়া জলটা নিয়ে এখন বাইরে ফেলতে যাচ্ছি। এই সময় ওয়েদারটা হালকা হালকা পরিষ্কার করছে, একটু একটু রোদ্দুর উঠছে, কি ভালো লাগছে দেখুন দেখতে। এ পাশটা আকাশটাও এই সময় দেখতে বেশ ভালো লাগছে। পাশেই এক ঠাকুমা দাঁড়িয়েছিলেন, উনি আবার আমাকে বলছে, নাতবউ রান্না হয়েছে, যাবো না কি? বললাম ঠিক আছে চলে আসুন, রান্নাবান্না তো হয়ে গেছে, খাবার বেড়ে দিচ্ছি তাহলে। 12টার সময় করে আজকে রান্নাবান্না কমপ্লিট। এখন অনেকটাই সময় পার করে ফেলেছি, ওই 1:30টা মতো বাজে এখন। এই সময় দেখুন আকাশের কালো মেঘটা একদম কেটে গেছে, সোনালি রোদ্দুরে আকাশটা কি ভালো লাগছে দেখতে। বৃষ্টির পরে চারপাশটা দেখতে ভীষণ ভালো লাগে আমার। এই যে মা ওই বাড়িতে যাচ্ছে খাবার খেতে, আমাকেও ডেকে দিল। চলুন আমি এরপর হাতটা ধুয়ে নিই, তারপরে যাব ওয়েদারের বাড়ি খাবার খেতে। সকালের অল্প বৃষ্টিতে চারপাশটা যেমন কাদা হয়েছিল, এই যে অল্পখানি রোদ্দুরেও রাস্তাঘাট কি সুন্দর শুকিয়ে গেছে দেখুন। কাকিমা এদিকে খাবার দিয়ে দিয়েছে, বাবাও বসে পড়েছে খাবার খেতে। চলুন এরপর আমিও খাবার দাবার খাওয়া শুরু করি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে কাকিমা এই যে বাসনপত্র কলপাড়ে দিয়ে গেল। উনি গরুকে মারটা খাওয়াতে গেছেন, এক্ষুনি চলে আসবেন, ততক্ষণ আমি বাসনপত্র মেজে নিচ্ছি। এই যে চলেও এসেছে, পাম্পটা চালিয়ে নিয়েছে, আর আমি এদিকে বাসনপত্রটা মেজে নিচ্ছি। চলুন অনেক কটাই বাসনপত্র রয়েছে, মাজতে মাজতে আপনাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে ফেলি। এক বন্ধু কমেন্ট করেছে, দিদিভাই আমার ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, শর্ট ভিডিওতে ভিউজ আসে তবে লং ভিডিওতে সেরকম ভিউজ আসে না। যদি তোমার সাবস্ক্রাইবার না বাড়ছে তাহলে বলবো তুমি শর্টস ভিডিও আপলোড করো। যদি তোমার ওয়াচ টাইম কমপ্লিট না হচ্ছে তাহলে আমি বলবো তুমি তোমার লং ভিডিওটার দিকে একটু ফোকাস করো। লং ভিডিওটা একটু ভালো মতো শ্যুট করো, তাহলেই দেখবে সকলেই তোমার ভিডিও দেখবে। আর কি জানো তো, শর্ট ভিডিওতে ইনকাম প্রচুর কম, তোমরা চেষ্টা করো লং ভিডিওর দিকে একটু ফোকাস করতে। শর্ট ভিডিওতে 1K ভিউজে যেখানে 0.1 সেন্ট দেওয়া হয়, ঠিক সেই জায়গায় লং ভিডিওতে 1K ভিউজে কিন্তু 30 সেন্ট 40 সেন্ট এরকম দেওয়া হয়। তাই তোমরা চেষ্টা করো লং ভিডিওটা একটু বেশি পরিমাণে ভালো করে বানাতে। যাই হোক, আজকে অনেক কথাই বলে দিলাম ইউটিউব সম্বন্ধে, মানে ইউটিউবে কত কি ইনকাম দেয় না দেয়। আর একটা কমেন্ট নেওয়া ছিল আমার, মাহিকা বুনু কমেন্ট করেছে যে দিদিভাই তুমি তোমার সন্ধ্যার কাজকর্মগুলো একদিন শেয়ার করো। অনেকেই তো নিজেদের ডেইলি ভ্লগে এই দিনের বেলার কাজকর্মই শেয়ার করে, সন্ধ্যার কাজকর্ম তো একটু কম থাকে, তুমি সন্ধ্যার কাজকর্মগুলো একদিন শেয়ার করো। অবশ্যই আমি তোমার কথাটাই ভাবলাম, ঠিকই বলেছো, একদিন আমি অবশ্যই আমার সন্ধ্যাবেলার কাজকর্মগুলো শেয়ার করব। লাস্ট আমার একটা বান্ধবীর কমেন্ট নেওয়ার ছিল, বান্ধবীর নাম হচ্ছে প্রিয়াঙ্কা, আমার নাম আর ওর নাম একদম সেম সেম, বিয়ের পর টাইটেলটা আলাদা হয়ে গেছে। যাই হোক, ও কমেন্ট করেছে, আসলে ও ওর মেয়েকে সাথে নিয়ে আমার ভিডিও দেখে, আমি যখন টাটা দিই ওর মেয়েও টাটা দেয়। তো প্রীতিকা সোনা টাটা। আজকেও তোমাকে টাটা দিলাম তোমার নাম ধরে। যাই হোক, বাসন ধোয়া হয়ে গেছে, জামাকাপড় নিয়ে ঘরেতে গেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোন একটি ভ্লগে।
আজকের মতো টাটা।